বাংলাদেশ লেবাননের সঙ্গে ড্র করেছে সেই খবর আপনি জানেন। তবে বাংলাদেশ যে পয়েন্ট টেবিলটা দাঁড়িয়েছে তাতে এখনো পর্যন্ত সবার নিচেই অবস্থান করছে। বাংলাদেশ ওই ম্যাচটায় দারুণ খেলেছে, ম্যাচটা বাংলাদেশ জিততেই পারতো, ওই আক্ষেপটা বাংলাদেশের সঙ্গী হয়েছে কিনা। কারণ বাংলাদেশ যদি ম্যাচটা জিতে যেতে পারতো লেবাননের সঙ্গে তাহলে তাদের পয়েন্ট দাঁড়াতো 3 এবং 1 লাফে অস্ট্রেলিয়া ঠিক নিচে বাংলাদেশের অবস্থানটা হতেই পারতো। ম্যাচ শেষ হওয়ার পর আসলে বাংলাদেশের কাছে এখন সেই আফসোসটাই ফুটবলার, ফুটবল ফেডারেশন যারা যারা ম্যাচে উপস্থিত ছিলেন সবাই কিন্তু আসলে সেই আফসোসটাই করছে, কারণ বাংলাদেশ যে ব্র্যান্ডের ফুটবলটা আসলে খেলেছে। ফাইন, এই ধাপটা শেষ হলো, এই দুটা করে ম্যাচ শেষ হয়েছে। এরপরের আসলে যে উইন্ডোটা রয়েছে সেখানে মার্চে বাংলাদেশের খেলতে হবে 2টা ম্যাচ এবং জুনে খেলতে হবে বাংলাদেশের আরও 2টা ম্যাচ, অর্থাৎ বাংলাদেশের কাছে কিন্তু আরও 4টা ম্যাচ কিন্তু রয়েছে। দেখেন, বাংলাদেশ 2 ম্যাচে 1 পয়েন্ট পেয়েছে, অস্ট্রেলিয়ার সাথে 7 গোলে হার। লেবাননের পারফরমেন্স কিন্তু হচ্ছে সেই ম্যাচটার কথা কিন্তু টোটালি ভুলিয়ে দিচ্ছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, এই যে পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ আমরা করছি বা গড়ছি, এই জায়গায় বাংলাদেশ লেবাননকে হারাতে পারতো, এই আলোচনাটা আরেকটু স্ট্রং হওয়া দরকার কিনা। হ্যাঁ, বাংলাদেশ দুর্দান্ত ফুটবল খেলেছে, এই কারণেই বলছি এরকম সুযোগ আপনি কবার পাবেন? লেবাননের মতো অপোনেন্টকে ধরিয়ে দেওয়ার সুযোগ, হারিয়ে দেওয়ার সুযোগ। বাংলাদেশ এই ম্যাচে তাদের চেয়ে বেশি গোলের সুযোগ তৈরি করেছে এবং শেষ পর্যন্ত একটা অনাকাঙ্ক্ষিত গোল বাংলাদেশকে হজম করতে হয়েছে। এই ছাড়া লেবাননকে তো থ্রেট মনে হয় নাই, তারা যখন অ্যাটাক করেছে তাদেরকে পুরোপুরি বোতলবন্দি করে রাখতে সক্ষম বাংলাদেশ হয়েছিল। কিন্তু বাংলাদেশ যে সুযোগগুলো তৈরি করেছিল পুরো ম্যাচে, মোরসালিনের কাছে সহজ সুযোগ এসেছিল কিন্তু মোরসালিন কঠিন গোলটা করেছেন, সহজ গোলটা করেন নাই। আরও কয়েকজনের পারফরমেন্সের উপরে আমার কাছে মনে হয় এই যেহেতু একদিন পেরিয়ে গেছে আলোচনা করার সুযোগ আছে। মিডফিল্ডার সোহেল রানা কি দুর্দান্ত খেলেছেন, এই জায়গাগুলো বোধহয় বাংলাদেশের জন্য। একই সঙ্গে আমি চাই যে হাঙ্গারটা থাকুক এবং অনুপ্রেরণা বাংলাদেশ পাক। আচ্ছা, এই জায়গায় গেল 1 বছরের বাংলাদেশের পারফরমেন্সটা আপনি দেখেন, এই আলোচনাটা করতে গেলে সেটা আনতে হবে। আপনি র্যাঙ্কিংয়ে যখন বাংলাদেশের পজিশন কত 183, বাংলাদেশ হচ্ছে হয়তো 182-তে উঠবে এই 2টা ম্যাচের পর, নতুন যে র্যাঙ্কিং আসবে। বাংলাদেশ কিন্তু বছরটা শুরু করেছিল 187 থেকে। 187-তে থাকার সময় থেকেই বাংলাদেশ যখন আপনি দেখেন র্যাঙ্কিংয়ের ধরেন 100 বা 90, এই দলগুলোর সাথে যখন বাংলাদেশ ম্যাচ খেলেছে পুরো এই একটা বছর, প্রতিটা ম্যাচে কিন্তু বাংলাদেশ হচ্ছে ওই লড়াকু পারফরমেন্স যেটা আসলে লেবাননের সাথে করেছে সেই পারফরমেন্সটা কিন্তু বাংলাদেশ দেখিয়েছে। বাংলাদেশ সাফে লেবাননের কাছে হেরেছে, সেই ম্যাচটাও ভালো খেলছিল। বাংলাদেশ কুয়েতের সাথে সাফে খেলেছে, সেই ম্যাচটাও কিন্তু বাংলাদেশ ভালো খেলেছিল। অর্থাৎ র্যাঙ্কিংয়ে ধরেন নিজেদের থেকে 80-90 বা 100 ভাগ উপরে থাকা দলগুলোর সাথে বাংলাদেশ কিন্তু সেই ম্যাচটাই আসলে খেলতে পারে। বলতে পারি যে বাংলাদেশ এখন তাদের র্যাঙ্কিং যেটা বলছে যে 183, বাংলাদেশের এই র্যাঙ্কিংটা আসলে আমাদেরকে অন্য কিছু বলে যাচ্ছে। মানে এটা আসলে বাংলাদেশের প্রাপ্য র্যাঙ্কিং না। বাংলাদেশ এখন 182-83 র্যাঙ্কিং যাই হোক না কেন, বাংলাদেশের পক্ষে 100 রেঞ্জের দলগুলোর সঙ্গে ফাইট দেওয়া সম্ভব। বাংলাদেশ তো সেটাই প্রমাণ করলো এই বছর। এই কথাটাই আসলে ঠিক যে বাংলাদেশের কাছে ওই জিনিসটাই করা সম্ভব। অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ যখন খেলতে গেছে, অস্ট্রেলিয়ার ফিফা র্যাঙ্কিং ছিল 27, বিস্তর একটা ফারাক ছিল। হাভিয়ার কাবরেরা যখন বাংলাদেশে এসেছিলেন তিনি কিন্তু একটা কথা কিন্তু বলেছিলেন যে এই দেশটার র্যাঙ্কিং এত পেছনে কিভাবে থাকে তিনি আসলে সেটা বুঝতে পারছিলেন না। এরপর তিনি ওয়ার্কআউট করা শুরু করেছেন, বাংলাদেশ র্যাঙ্কিংও হয়তো ধীরে ধীরে আগাবে, বাট এই র্যাঙ্কিং ট্যাঙ্কিং আসলে এখন ভুলে যাওয়াই মনে হয় বেটার। কারণ বাংলাদেশ যেই ধরনের ফুটবলটা খেলছে এই র্যাঙ্কিং দিয়ে আসলে এখন খুব বেশি আসলে মাথা ঘামানোর কোনো সুযোগ নেই। বাংলাদেশ ফুটবল দল মার্চ মাসের আগে আর আন্তর্জাতিক ফুটবল খেলবে না। ইনফ্যাক্ট বিশ্বের কোনো দেশই মার্চ মাসের আগে আর কোনো ফুটবল খেলবে না, আন্তর্জাতিক ফুটবল। এই হচ্ছে বাংলাদেশের পরের বছরের ফিক্সার। জুন পর্যন্ত 21 মার্চ বাংলাদেশ ফিলিস্তিনের সঙ্গে খেলবে ঘরের মাঠে। এরপর অ্যাওয়ে ম্যাচ খেলতে বাংলাদেশ যাবে ফিলিস্তিনের বিপক্ষে এবং 6 জুন অস্ট্রেলিয়া আসবে বাংলাদেশে। লেবাননের সঙ্গে বাংলাদেশ যে ম্যাচটা হোম ম্যাচ খেললো তার অ্যাওয়ে ম্যাচ হচ্ছে 21 জুন। বাংলাদেশের কাছে এই 4টা ম্যাচের এখন যদি আমি জিজ্ঞেস করি আপনাকে বাস্তব প্রত্যাশা আসলে কি হতে পারে, কারণ মার্চ মাসে যখন ফুটবল ফিরবে আন্তর্জাতিক ফুটবল তখন হয়তো একটা কন্ডিশনিং ক্যাম্প হবে, ট্রেনিং হবে, এর ভেতরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ পুরো দমে শুরু হয়ে যাবে। মার্চ মাস পর্যন্ত এই দলটাকে স্টেবল রেখে আরও নতুন প্লেয়ার হয়তো তার ভেতরে আসলেও আসতে পারেন পারফরমেন্সের ভিত্তিতে। বাংলাদেশের বাস্তবিক প্রত্যাশার জায়গা কি? প্লেয়ারদের ফিটনেস নিয়ে কিন্তু কোনো চিন্তা করা লাগবে না, কারণ হচ্ছে প্লেয়াররা কিন্তু হোপফুলি না, আপনি দেখেন যে এই যে টিমগুলো রয়েছে, হ্যাঁ ইনজুরি দ্যাটস ডিফারেন্ট কেস, ওটা তো কোনো ধারণা বা কোনো কিছু আসলে করা যাবে না। এই প্লেয়াররা কিন্তু বাংলাদেশের অলমোস্ট সবগুলো বড় বড় ক্লাবে আসলে তারা খেলে এবং প্রত্যেকটা বড় বড় ক্লাবে কিন্তু হচ্ছে কন্টিনিউয়াস প্র্যাকটিসের মধ্যেই তারা থাকে। হ্যাঁ, আপনি বাস্তবতার বিচারে অনেকগুলো ছোট ক্লাব তারা মাঝখানের যে ব্রেক টাইমটা তখন কিন্তু পুরো ক্যাম্পই আসলে বন্ধ করে দেয়, কিন্তু অন্য ক্লাবগুলো তারা এই ফিটনেস ক্যাম্পটা চালু রাখে, প্র্যাকটিস করে। সুতরাং সেই দলে ইনজুরি না হলে আমার মনে হয় বড় কোনো আসলে আসবে না, চেঞ্জ আসবে না। হ্যাঁ, নতুনদের পারফরমেন্স যদি ভালো হয় সেখানেও তো হাভিয়ার কাবরেরা তো তাদের তো আসলে ডাকবে।
তপু বর্মনের ফেরার একটা সুযোগ তো রয়েছে। তপু বর্মনের ডিসেম্বরে তার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে, সেন্টার ব্যাকে একটা জায়গা হয়তো তার থাকতেও পারে, এবং তিনি যেহেতু 3 মাস খেলেও ফেলবেন লিগের ম্যাচগুলো, সেই সুযোগ তার সামনে রয়েছে। জিকোর ফেরার সুযোগ কি আসলে রয়েছে? খুব টাফ, তাই না? জিকোর ফেরার সুযোগ আসলে নেই এই মার্চ উইন্ডো যদি আপনি চিন্তা করেন, কারণ আনিসুর রহমান জিকোকে মার্চ পর্যন্ত আসলে তার ক্লাবের পক্ষ থেকে তার উপর একটা নিষেধাজ্ঞা রয়েছে নানা কর্মকাণ্ডের কারণে। সুতরাং মার্চে তো আপনি হচ্ছে আনিসুর রহমান জিকোকে আপনি পাচ্ছেন না, এবং ফুটবল ফেডারেশন তো বলেই দিয়েছে যে কোনো প্লেয়ার যদি ক্লাবের পক্ষ থেকে কোনো শাস্তি প্রাপ্ত হয় তাকে আসলে ফেরানোর কোনো সুযোগ নেই। হ্যাঁ, ইটস এ গুড সাইন যে তপু বর্মন ফিরে আসছে। আপনি তপু বর্মনের জায়গায় আপনি এই কয়েকদিনের মধ্যে দেখেন শাকিলকে বাজিয়ে দেখা হয়েছে হাসান মুরাদকে, বিশ্বনাথকে নিয়েও ভাবা হয়েছিল, মিঠুকে সেই জায়গায় রিপ্লেসমেন্ট ভাবা হয়েছিল। তবে তপু যখন আসলে ফিরবেন তখন এই 2 বা 3 জনের সাথে সেন্টার ব্যাকটা কিন্তু আরো স্ট্রং হবে বাংলাদেশের। তবে একটা জিনিস কি, বাংলাদেশ কিন্তু এই বিশ্বকাপ বাছাই পর্বে আপনার কার্ড নিষেধাজ্ঞায় কিন্তু প্রচন্ড পরিমাণে ভুগছে এবং পরের ম্যাচেও ভুগতে হবে। সোহেল রানা থাকছেন না, মানে যে এক সোহেল রানা নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচটাই খেলেছেন, দারুণ খেলেছেন, আরেক সোহেল রানাকে পরের ম্যাচে পাওয়া যাবে না যেহেতু হলুদ কার্ড দেখতে হয়েছে। এবং শেখ মোরসালিনও একটা হলুদ কার্ড দেখেছেন গোল উদযাপন করতে গিয়ে। আমরা দেখেছি যে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন তাকে আলাদা করে বলেছেন ম্যাচ শেষে যে কি দরকার ছিল তোমার সেলিব্রেশনটা একটু যদি সংযত করতে পারতে তাহলে ইয়েলো কার্ডটা হয়তো দেখতে হতো না। এই জায়গায় বোধহয় বাংলাদেশ দলের ম্যাচিউরিটির জায়গাটা আরেকটু বেশি আমাদের ভাবার সময় এসেছে, যেহেতু বাংলাদেশ এখন ভালো ফুটবল খেলছে। আমরাও বলছি আমাদের দলের দর্শক রয়েছেন, তারা আবারও বাংলাদেশের ফুটবলে আগ্রহী হয়ে উঠছেন। গ্যালারিতে কি উন্মাদনা আমরা দেখেছি, গ্যালারির উন্মাদনা ছাপিয়ে গেছে গোটা দেশে। বাংলাদেশ দলের ভেতরে যে পজিটিভিটিটা রয়েছে সেটা এখন সঞ্চার হয়েছে পুরো বাংলাদেশের ভেতরে। সবাই দলটাকে নিয়ে পজিটিভ কথাবার্তা বলছেন, এবং এর পেছনে একটা বড় কৃতিত্ব আমি সবাইকে বা সমর্থকদেরকে এইভাবে দিতে চাই যে দেখুন 7-0 গোলে উড়ে যাওয়ার পরও আমি মানুষজনের কাছ থেকে যে ধরনের পজিটিভ মেন্টালিটি দেখেছি সেটাই বাংলাদেশকে হেল্প করেছে এই লেবাননের সঙ্গে ম্যাচটাতেও আরো ভালো করার। ডেফিনেটলি, এবং এই জিনিসটাই দেখেন মানুষ এখন ফুটবল নিয়ে ভাবছে, গ্যালারিতে আসছে, ফুটবল নিয়ে সবাই খোঁজ খবর রাখছে, দ্যাটস এ গুড সাইন। এবং ফুটবলাররাই আসলে সেই কাজটা করেছে, তারা যে ধরনের ফুটবলটা খেলছে। আপনি ম্যাচুরিটির কথা একটা বলছিলেন না, বাংলাদেশ কতটা আনলাকি দেখেন। সাদউদ্দিন তিনি লাস্ট ম্যাচটা খেলেননি, হ্যাঁ ঈসা ফয়সাল বেশ ভালো করেছেন, সেই জায়গায় সাদের অভাবটা বুঝতে দেননি। কিন্তু সাদেরও কিন্তু একটা ইয়েলো কার্ড ছিল গোলের পর সেলিব্রেশন করতে যে, মোরসালিনও গোলের পর সেলিব্রেশন করতে যে একটা ইয়েলো কার্ড পেলেন। ওই বলা হয় না বাংলাদেশিরা অনেক আবেগী, আমরা আসলে আবেগটা কন্ট্রোল করতে পারি না, ইমোশনাল, সেটা আমি আপনি হলেও হয়তো বা সেই মোমেন্টে, কারণ সাদ কখন করেছিল, বাংলাদেশ পিছিয়ে ছিল মালদ্বীপের মাঠে, সেখানে লাস্ট মোমেন্টে যে সাদ করলো ওই কন্ট্রোলটা করতে পারেনি। আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি একটু থামালাম এই জায়গায়, ইচ্ছা করেই থামালাম, কারণ আমি আসলে এই জায়গায় একটু যোগই করতে চাই না, আমি ভুলে যাব। সেটা হচ্ছে দেখেন সাদের গোলটা ইম্পর্টেন্ট ছিল, মোরসালিনের গোলটা অনেক ইম্পর্টেন্ট ছিল, কিন্তু সাদ বা মোরসালিন তাদের ব্যাক অফ দ্য মাইন্ড ওই সময় এটা কাজ করতে পারতো কিনা, স্পেশালি মোরসালিনের, যে এই ম্যাচটা তো আমরা আরও সুযোগ পাচ্ছিলাম, কেবলমাত্র আমরা ইকুয়ালাইজ করেছি, আমাদের সামনে আরও সুযোগ আছে ম্যাচটা বের করে নেওয়ার। ইনফ্যাক্ট যখন 90 মিনিটের দিকে আল-হাজ ইনজুর্ড হয়ে মাঠ ছাড়লেন, লেবানন তখন 10 জনের দল নিয়ে খেলছিল 6-7 মিনিট। ওই সময় বাংলাদেশ প্রেশারটা ক্রিয়েট করে ম্যাচটা বের করে আনতে পারতো কিনা, হয়তো বাংলাদেশ এই স্টেজে সেই সাহসটা দেখায় নাই, কারণ বাংলাদেশ এখনো যে দলটা সেটা আসলে বিল্ড আপ প্রসেসের ভেতর দিয়ে যাচ্ছে, আমি সেটাই বলবো। কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ ওই জায়গায় যাবে কিনা যে বাংলাদেশ শেষের দিকে গিয়ে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে, বাংলাদেশের এখন সেই স্টেপে বা বাংলাদেশের ফুটবলারদের মেন্টালিটিতে ওই চেঞ্জটা আনা দরকার কিনা, যে এই রকম পজিশনে যখন আমি বুঝতে পারছি যে ওরা এখন একটু চাপে রয়েছে, তাদের উপর আমি আরও চাপ দেবো। ডেফিনেটলি এটা আসবে, এবং এই বিশ্বাসটা আমরা হয়তো বা রাখতে পারি। বাংলাদেশের এই দল তো কামব্যাক করা শিখেছে, বাংলাদেশের এই দল কামব্যাক করছে, রেগুলারলি তারা কামব্যাক করছে, এটাও তো একটা মেন্টালিটি, একটা বড় প্রেশার। আগে কি হতো, আপনি 2 বছর আগের কথাই চিন্তা করেন, বাংলাদেশ প্রথম 70 মিনিট 75 মিনিট ভালো খেলতো, ভালো খেলার পর লাস্ট দিয়ে যে বাংলাদেশ গোল খেয়ে যেত। এই লেবাননের সঙ্গে তো এবছর এই কাজ হয়েছে এক্স্যাক্টলি। সুতরাং সেই জিনিসটা তো বাংলাদেশ কোপ আপ করেছে, বাংলাদেশ হচ্ছে গিয়ে ম্যাচের 90 মিনিটস পর্যন্ত তারা ম্যাচে ফিরতে পারে, সেই জিনিসের বিশ্বাস তাদের আছে। হ্যাঁ, বাকিটুকু হয়তো বাকি মানসিকতার পরিবর্তনটাও হয়তো বা হবে, মানসিকভাবে তারা আরো স্ট্রং হবে, সেই আশাটা আমরা করতেই পারি। এবং প্যালেস্টাইনের সাথে যেহেতু বাংলাদেশের নেক্সট মার্চের ম্যাচ, প্যালেস্টাইন কিন্তু বেশ টাফ টাইমেই উপহার দিয়েছে 2টা ম্যাচেই, লেবাননকেও দিয়েছে, লেবাননের সাথে তারা সেই ম্যাচটা ড্র করেছিল, এবং যে অস্ট্রেলিয়া বাংলাদেশকে 7-0 গোলে হারিয়েছে, সেই অস্ট্রেলিয়া মাত্র 1 গোলে কিন্তু প্যালেস্টাইনকে হারিয়েছে। অর্থাৎ কঠিন কাজ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। ফিফা র্যাঙ্কিংও 96, মানে লেবাননের থেকেও এগিয়ে রয়েছে প্যালেস্টাইন। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.